আগের দিনের রাজস্থানের মতো এদিনের ম্যাচটাও কেকেআরের কাছে ছিল এক প্রকার মরণ বাছনের। হারলেই বিদায় ঘন্টা প্রায় নিশ্চিত হয়ে যেত। হ্যাঁ, যদিও তারপর কাগজে কলমে কিছু হিসাব নিকাশ বাকি থাকতো, তবে সেটা অন্য টিমের উপর নির্ভর করতে হতো। তো সেটাই হতে দিলেন না সুনীল নারিন আর তার সহযোদ্ধারা। তো এদিন দিল্লি কলকাতা ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? তো অরুণ জেটলি স্টেডিয়ামে আকসার প্যাটেল টস জিতে আগে কেকেআরকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো কেকেআরের দুই ওপেনার সুনীল নারিন আর রহমানুল্লাহ গুরবাজ একটা ফ্লাইং স্টার্ট এনে দিলেন দলকে। বহুদিন পর ওপেনিং জুটিতে আবার বেশ কিছু রানের দেখা পাওয়া গেল। তো এই জায়গায় প্রথম ওভারে মিচেল স্টার্ককে দুইটা বাউন্ডারি পিটিয়ে বেশ ভালো শুরু করেছিলেন গুরবাজ। সেকেন্ড ওভারে দুষ্মন্ত চামিরাকে 25টা রান তুলে ফেলেছিলেন পিটিয়ে এই দুই ব্যাটার। থার্ড ওভারেও মিচেল স্টার্ককে 2টা চার একটা ছক্কা মেরে 15টা রান তুলেই ফেলেছিলেন রহমানুল্লাহ গুরবাজ, কিন্তু খুবই আনফর্চুনেটলি ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে খুবই সফট একটা ডিসমিসাল হয়, আউটসাইডে হয়ে তিনি ওই জায়গায় কিপারের হাতে ক্যাচ দিয়ে বসেন। তো যাওয়ার আগে তিনি 26 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে গেছিলেন। তো 3 ওভারে কেকেআর তুলে ফেলে 48, এরপর ক্রিজে আসেন তাদের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে। তো রাহানে আর ওই সুনীল নারিনের মধ্যে এরপর সেকেন্ড উইকেটে একটা 37 রানের জুটি গড়ে ওঠে। এই দুই ব্যাটারের হাত ধরে পাওয়ার প্লে 6 ওভারের শেষে কেকেআর তুলে ফেলে 1 উইকেটে 79। তখন কেকেআরই বলতে গেলে ম্যাচে পুরোপুরি ড্রাইভিং সিটে রয়েছে। এরপর পাওয়ার প্লে শেষ হতে না হতেই সুনীল নারিন ওই ভিপরাজ নিগমের একটা স্ট্রেটার ডেলিভারিতে ওই জায়গায় আর কি মানে বড় শট খেলতে গিয়ে এলবিডাব্লিউ হয়ে যান। যাওয়ার আগে তিনিও 27 রান করে গেছিলেন। আর এর কিছুক্ষণ পরেই মানে তার ঠিক ভেরি নেক্সট ওভারেই ওই আকসার প্যাটেলের একটা ডেলিভারিতে ওই জায়গায় কি মানে ব্যাক ফুটে খেলতে গিয়ে রাহানেও আর কি নিজের উইকেটটা ছুড়ে দিয়ে বসেন, এলবিডাব্লিউ হয়ে যান। তিনিও 26 রান করে যখন ক্রিজে গেলেন, কেকের তখন স্কোরটা হয়ে যায় 3 উইকেটে 91। তো ওই অল্প সময়ের ব্যবধানে পরপর 2টা উইকেট খুঁয়ে কেকেআর কিন্তু তখন একটু চাপে পড়ে গেছিল। কিন্তু এরপর ফোর্থ উইকেটে ওই রঘুবংশী আর ভেঙ্কটেশ আয়ারের মধ্যে আবার একটা 22 রানের জুটি গড়ে ওঠে। কিন্তু এই পার্টনারশিপটাও খুব বেশি বড় হয়নি। ভেঙ্কটেশ আয়ার মানে একটা বাউন্ডারি মেরে তিনি ভালো শুরু করেছিলেন, কিন্তু ওই আকসার প্যাটেলকে একটা বড় শট খেলতে গিয়ে 10ম ওভারে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে বসেন। তো যার ফলে 4 উইকেট পড়ে যায় কেকেআরের। এরপর 10 ওভার শেষেও কেকেআরের স্কোরটা থাকে 4 উইকেটে 117। তখন ওই জায়গায় কেকেআরের কিন্তু একটা ব্যাটিং বিপর্যয় হওয়ার বেশ মানে ভালো মতো আশঙ্কা ছিল, কিন্তু সেটাই হতে দিলেন না রিঙ্কু সিং আর ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া আঙ্কুরিশ রঘুবংশী। এদের মধ্যে ফিফথ উইকেটে একটা পার্টনারশিপ গড়ে ওঠে 61 রানের। মূলত এই জুটিটার উপর ভর করে কিন্তু কেকেআর ওই জায়গা থেকে বেশ ভালো মতো একটা কামব্যাক করে। রিঙ্কু সিং তার ইনিংসের শুরুটা একটু আর কি ধীরে সুস্থে দেখাশোনা করলেও তারপর তিনি কিন্তু আর কি নিজেকে ফ্লারিশ করেছিলেন, মানে ওই নষ্ট হওয়া বলগুলোকে পুষিয়ে দিয়েছিলেন। এরপর রঘুবংশীও তিনি তার মতো করে একদম স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই শুরু থেকে পজিটিভ ক্রিকেটই খেলে যাচ্ছিলেন। এরপর 16 ওভার শেষেও কেকেআর স্কোরটা থাকে 4 উইকেটে 168। 17 নম্বর ওভারে গিয়ে ওই রঘুবংশী দুষ্মন্ত চামিরাকে একটা স্টেপ আউট করে বড় শট খেলতে গিয়ে ওই ডিপ এক্সট্রা কাভারে ক্যাচ দিয়ে বসেন। মানে খুবই আনফর্চুনেটলি তিনি এদিনও আর কি হাফ সেঞ্চুরিটা মিস করলেন। 44টা রান তিনি ওই জায়গায় করে গেছিলেন। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ওই ভিপরাজ নিগমকে একটা বড় শট খেলতে গিয়ে একটা স্লগ সুইপ করতে গিয়ে ওই ডিপ ফিল্ডার মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে বসেন ওই মানে রিঙ্কু সিং। তিনিও 36 রান করে আউট হয়েছিলেন। তো তখন কেকেআর স্কোরটা হয়ে যায় 6 উইকেটে 177। এরপর সপ্তম উইকেটে ওই দুই ক্যারিবিয়ান তারকা মানে ওই আন্দ্রে রাসেল আর রহমান পাওয়েলের মধ্যে একটা 26 রানের জুটি গড়ে ওঠে। মানে এই পার্টনারশিপটা তখন কিন্তু কেকেআরকে বেশ কিছুটা অক্সিজেন দিয়েছিল শেষের দিকে গিয়ে। তো রাসেল কিন্তু একটা ছক্কা 2টা চার মেরে বেশ একটা ভালো স্টার্ট তিনি পেয়েও গেছিলেন, কিন্তু বিপত্তিটা ঘটলো ইনিংসের একদম লাস্ট ওভারে গিয়ে। ওই জায়গায় কেকেআরের 3টা উইকেট চলে যায়। আর খুবই সারপ্রাইজিংলি মানে ওই লাস্ট ওভারে 4টা রিভিউ হয়। মানে তার মধ্যে 3টাই নিয়েছিল দিল্লি ক্যাপিটালস আর একটা কেকেআর। মানে টি20 ক্রিকেটের ইতিহাসে এক ওভারে 4টা রিভিউর ঘটনা এটাই বোধহয় আর কি প্রথমবার ঘটলো। তো যাই হোক, লাস্ট ওভারে আর কি এক্সপেক্টেড বড় রান ওঠেনি। তো সেই কারণে সব মিলিয়ে কেকেআর তাদের ইনিংসটাকে শেষ করে 9 উইকেটে 204 এই অবস্থায়। তো লাস্ট ওভারটা একটু ভালো গেলে আমি মনে করি স্টিল কেকেআর কিন্তু মানে তাদের স্কোরটাকে 215-এর উপর নিয়ে গেলেও যেতে পারতো। তো যাই হোক, 205 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দিল্লি ক্যাপিটালসের শুরুটা কিন্তু একেবারেই ভালো হয়নি। তারা প্রথম ওভারেই হারায় তাদের ওই মানে ডেঞ্জারাস ব্যাটার অভিষেক পোরেলকে। তিনি প্রথম বলে একটা বাউন্ডারি মেরে শুরু করলো, এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই ওই অনুকূল রয়কে একটা বড় শট খেলতে গিয়ে মানে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে বসেন। এরপর সেকেন্ড উইকেটে করুণ নায়ার আর ফাফ ডু প্লেসির মধ্যে একটা 37 রানের জুটি গড়ে উঠেছিল ঠিকই, কিন্তু এই পার্টনারশিপটাও খুব বেশিক্ষণ বড় করতে দিলেন না ওই বৈভব আরোরা। তার একটা চমৎকার ইয়র্কারে ওই বলের লাইন মিস করে ওই জায়গায় পুরোপুরি এলবিডাব্লিউ হয়ে যান ওই করুণ নায়ার। তো 43-এ 2 উইকেট হয়ে যায় তখন দিল্লি ক্যাপিটালসের স্কোরটা। এরপর মানে দুরন্ত ফর্মে থাকা আর কি কেএল রাহুল ক্রিজে এসেছিলেন। তিনি একটা বাউন্ডারি মেরেও আর কি বেশ ভালো শুরু করে দিয়েছিলেন। 6 ওভার মানে পাওয়ার প্লে শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোরটা ছিল 2 উইকেটে 58। তখনও সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু এরপর ওই সপ্তম ওভারে মানে খুবই আনফর্চুনেটলি কেএল রাহুল ওই জায়গায় রান আউটের শিকার হন। ওই জায়গায় কি শর্ট ফাইন লেগ থেকে একটা ডিরেক্ট থ্রোতে দারুণ ওই জায়গায় কি উইকেটটা ভেঙে দেন একেবারে ডিরেক্ট থ্রোতে সুনীল নারিন। তো যার ফলে রাহুল মাত্র 7 রান করেই তিনি আউট হয়ে যান আর দিল্লি স্কোরটা হয়ে যায় 3 উইকেটে 60। এরপর মানে ওই ফোর্থ উইকেটে তাদের ক্যাপ্টেন আকসার প্যাটেল আর এই মানে সেট হয়ে যাওয়া ফাফ ডু প্লেসির মধ্যে একটা 76 রানের পার্টনারশিপ গড়ে ওঠে।
এই পার্টনারশিপটাই তখন বলতে গেলে দিল্লিকে অনেকটা অক্সিজেন জুগিয়েছিল। মানে তখন মনে হচ্ছিল একটা সময় যে দিল্লি হয়তো মানে ম্যাচটা জিততে পারবে না, কিন্তু এই জুটিটা যখন আর কি ব্যাটিং করছিল বা তারা ওই জায়গায় 13 ওভারের মধ্যে দলের স্কোরটাকে আর কি 130-এর উপর নিয়ে চলে গেছিলো, তখন মনে হচ্ছিল যে দিল্লি যেন ম্যাচ জয়ের জন্য ওভারওয়েলমিং ফেভারিট। লাস্ট 7 ওভারও তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল 75 রান। এরপর 14 নম্বর ওভারে প্রথম বলে ওই সুনীল নারিনকে একটা ছক্কা মেরে দিয়েছিলেন এই আকসার প্যাটেল। তখন মানে ইকুয়েশনটা হয়ে গেছিল 41 বলে 69, মানে এই যে রানটা তোলা কিন্তু একেবারেই কঠিন নয়, হাতে যখন 7টা উইকেট রয়েছে। কিন্তু ওই 14 নম্বর ওভারই ম্যাজিক্যাল বোলিং করলেন এই সুনীল নারিন। প্রথমে তিনি ফেরান ওই ক্রিজে সেট হয়ে যাওয়া তাদের ক্যাপ্টেন আকসার প্যাটেলকে, যার যিনি কিনা আর কি 43টা রান করে গেছিলেন। আর এর ঠিক 2 বল পরেই আরেক ডেঞ্জারাস ব্যাটার ট্রিস্টান স্টাফসকেও পুরোপুরি আর কি বোল্ড করে দেন এই সুনীল নারিন। তো যার ফলে এক ওভারে আর কি দুইটা ডেঞ্জারাস ব্যাটারের উইকেট খুঁয়ে দিল্লি ক্যাপিটালস আবারও বেশ কিছুটা ব্যাকফুটে চলে যায়। আর এরপর সুনীল নারিন তার ঠিক ভেরি নেক্সট ওভারে বল করতে এসে তিনি তুলে নেন ওই আরেক সেট হয়ে যাওয়া ব্যাটার ফাফ ডু প্লেসির উইকেট, যিনি 62 রান করে তখন মনেই হচ্ছিল দিল্লিকে তিনি ম্যাচটা জিতিয়ে ফিরবেন। তো এই জায়গায় আর কি অল্প কিছুক্ষণের মধ্যেই 3টা উইকেট খুঁয়ে তখন দিল্লি আবারও বেশ কিছুটা ব্যাকফুটে চলে যায়। এরপর ক্রিজে ওই ভিপরাজ নিগম আর আশুতোষ শর্মার মধ্যে একটা ছোট জুটি গড়ে উঠলেও সেটা কিন্তু আর কি বেশিক্ষণ স্থায়ী হয়নি। আশুতোষ শর্মা এরপর ওই ইনিংসের 18 নম্বর ওভারে ওই বরুণ চক্রবর্তীকে একটা রিভার্স সুইপ করতে গিয়ে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে বসেন। তারপর ওই সেম ওভারেই মানে মিচেল স্টার্ক মানে একটা বড় শট খেলতে গিয়ে ওই বরুণ চক্রবর্তীকে আর কি আবার নিজের উইকেটটা ছুড়ে দিয়ে বসেন। তো তারপর বলতে গেলে 8 উইকেটে দিল্লি স্কোরটা হয়ে যায় একসময় 160, তখন আর মাত্র 2 ওভার মতো বাকি ছিল। তো এরপর ওই শেষের দিকে গিয়ে ভিপরাজ নিগম কিছুটা কি নিজের মতো করে চেষ্টা করছিলেন, কিন্তু মানে যথাযোগ্য আর কি পার্টনারের অভাবে তিনি সেই কাজটা করতে পারেননি। লাস্ট ওভারও তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল 25 রান, কিন্তু ওই জায়গায় মাত্র 10 রান তুলতেই সক্ষম হয় এই দিল্লি ক্যাপিটালস। তো ওই লাস্টের আগের ডেলিভারিতে ভিপরাজ নিগমকে আর কি একটা ক্লিন বোল্ড করে ফিরিয়ে দেন এই আন্দ্রে রাসেল। তো যার ফলে সব কিছু মিলিয়ে দিল্লি তাদের ইনিংসটা শেষ করলো 9 উইকেটে 190 এই অবস্থায়। তো যার ফলে কেকেআরের কাছে দিল্লি এই ম্যাচটা হেরে গেল 14 রানের ব্যবধানে। তাহলে এবার প্রশ্ন আসতেই পারে এই দিল্লি কলকাতা ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ওই কেকেআরের ওপেনিং জুটিতে রহমানুল্লাহ গুরবাজার সুনীল নারিনের মধ্যে যে ঝোড়ো 48 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো, এটা তো শুরুতেই বলতে গেলে কেকেআরকে ওই পজিটিভ টোনটা সেট করে দিয়েছিল। এই পার্টনারশিপটা ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা কেকেআরে যখন একটু আর কি মাঝে একটা ব্যাটিং বিপর্যয় হয়েছিল ছোটো মতো, ওই 4 উইকেটে তাদের স্কোরটা হয়ে গেছিল 113, এই জায়গা থেকে পঞ্চম উইকেটে ওই রঘুবংশী আর রিঙ্কু সিংয়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ 61 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো, যেটা আমি মনে করি ওই ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে কেকেআরের জন্য খুবই ক্রুশাল ছিল। এই পার্টনারশিপটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই দুরন্ত ছন্দে থাকা কেএল রাহুলকে যে একবারে ডিরেক্ট থ্রোতে রান আউট করে দিলেন সুনীল নারিন। আমি মনে করি রাহুলের এই রান আউটটা কিন্তু দিল্লিকে এই ম্যাচ থেকে অনেকটাই আর কি পিছিয়ে দিয়েছিল বা বেশ আর কি ধাক্কা দিয়েছিল বলা চলে। তো এই রান আউটটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই দিল্লির ইনিংসের 14 নম্বর ওভারটা, যে পার্টিকুলার ওভারে সুনীল নারিন অ্যাটাকে ফিরে এসে দুইটা আর কি ব্যাটারের উইকেট তুলে নেন। মানে দুইজনই ডেঞ্জারাস ছিল, প্রথমে সেট হয়ে যাওয়া আকসার প্যাটেলের উইকেট আর তারপর ওই আরেক ডেঞ্জারাস ব্যাটার ট্রিস্টান স্টাফসের উইকেট। তো এক ওভারে 2 উইকেট খুইয়ে দিল্লি যে ব্যাকফুটে চলে গেল, ওই জায়গা থেকে তারা কিন্তু আর সেভাবে কাম ব্যাক করতে পারেনি। তো এই দিল্লির ইনিংসের 14 নম্বর ওভারটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা আপনি আশুতোষ শর্মার উইকেটটার কথাও বলতে পারেন, তখন আর কি ভিপরাজ নিগম আর আশুতোষ শর্মার মধ্যে একটা বেশ ছোট মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল। এই দুজন যদি ক্রিজের শেষ পর্যন্ত থাকতেন ম্যাচটা কিন্তু দিল্লি জিতে গেলেও যেতে পারতো। কিন্তু ওই জায়গায় আমি বলবো আশুতোষ শর্মার নিজের দোষেই বরুণ চক্রবর্তীর মতো এরকম একজন ওয়ার্ল্ড ক্লাস স্পিনারকে তিনি কিনা একবারে ডাকাবুকোভাবে রিভার্স সুইপ করতে গেলেন আর নিজের উইকেটটা বিলিয়ে দিলেন। তো আশুতোষ শর্মার উইকেটটাও কিন্তু ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতেই পারে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? সেটা হচ্ছে ওই আকসার প্যাটেল আউট হওয়ার আগে পর্যন্ত দিল্লি স্কোরটা ছিল 3 উইকেটে 136, আর তারপর অল অফ আ সাডেন ঠিক পরের 2 ওভারের মধ্যেই তাদের স্কোরটা হয়ে গেল 6 উইকেটে 146। এই মাঝে 10 রানের মধ্যে তারা যে তিনটা গুরুত্বপূর্ণ উইকেট হারালো, তাদের মধ্যে 2 সেট ব্যাটারের উইকেট ছিল আকসার প্যাটেল আর ফাফ ডু প্লেসি, আর আরেক ডেঞ্জারাস ব্যাটার ট্রিস্টান স্টাফস। এই 10 রানের মধ্যে তারা যে তিনটা উইকেট হারালো, আর এই 3টা উইকেটই তুলে নিয়েছিলেন স্বয়ং সুনীল নারিন। তো আমি মনে করি দিল্লির ইনিংসের এই মাঝপথে তারা যে ওই 10 রানের মধ্যে 3টা উইকেট খুইয়ে ফেললো সুনীল নারিনের কাছে, এটাই তাদেরকে শেষমেশ ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দিয়েছে। না হলে কিন্তু তার আগে তারা ম্যাচ জয়ের কিন্তু মানে একটা বেশ ভালো চান্স ক্রিয়েট করে দিয়েছিল। তো ওই দিল্লির ওই 10 রানের মধ্যে 3 উইকেট চলে যাওয়া বা পার্টিকুলারলি সুনীল নারিনের ওই 3টা উইকেট তুলে নেওয়াটাই আমি মনে করি এই দিল্লি কলকাতা ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।